আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কমার্স ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে শিখাবো নবম-দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই অধ্যায়টি। ইতিমধ্যে অধ্যায়ের উপর আমি 2টা ক্লাস নিয়েছি। তোমরা যারা দেখো নাই অবশ্যই এই 2টা ক্লাস দেখে নেবে। আজকে হচ্ছে 3য় ক্লাস। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় প্রাপ্তি বা আয়সমূহ কিছু হিসাব আছে এবং মূলধন জাতীয় প্রদান অথবা ব্যয়সমূহ কিছু হিসাব আছে। এই হিসাবগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কারণ এই অধ্যায়টা করতে হলে অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি অথবা আয়, মূলধন জাতীয় প্রদান অথবা ব্যয় জানা থাকতে হবে। অবশ্যই তোমরা এটা নোট করে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো। দ্বিতীয়ত তোমাদের জানতে হবে মুনাফা জাতীয় আয়সমূহ এবং মুনাফা জাতীয় ব্যয়সমূহ হিসাবগুলো। এই হিসাবগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো অথবা নোট করে রাখো, আর অবশ্যই প্রত্যেকটা হিসাব মনে রাখবে। এই হিসাবের বাইরেও কিছু হিসাব আসে মাঝে মাঝে, সেই হিসাবগুলো তোমাদের বুঝতে হবে অঙ্ক প্র্যাকটিস করে করে। সৃজনশীল প্র্যাকটিস করলে নতুন নতুন হিসাব বের হয়। তো এগুলোর মধ্যে বেশিরভাগ থাকবে। তো আজকে আমরা সরাসরি সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদেরকে সলভ করে দেখাবো। এতদিন আমি গত 2টা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে প্রশ্ন আকারে সলভ করা যায়, যাতে তোমরা সহজে বুঝতে পারো। এই কারণে আমি প্রশ্ন আকারে শিখিয়েছিলাম। তো এই ক্লাস থেকে আগামী যে কয়টা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসে আমি সৃজনশীল আকারে শিখাবো, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। তো আমি মোট 3 ক্যাটাগরির সৃজনশীল সিলেক্ট করেছি। ওই 3 ক্যাটাগরির সৃজনশীল যদি তোমরা করতে পারো তাহলে অবশ্যই তোমরা কমন পাবা। এই 3 ক্যাটাগরির সৃজনশীল প্রশ্ন এই অধ্যায়ে বেশিরভাগ দেখা যায়। তো আজকে আমি এক ক্যাটাগরির সৃজনশীল প্রশ্ন দেখাবো, এটার উত্তর সলভ করে দেখাবো। তারপর বাকি 2টা ক্লাসে 2টা সৃজনশীল সলভ করে দেখাবো। সামনের 2টা ক্লাস অবশ্যই তোমরা দেখবা, 4 নাম্বার এবং 5 নাম্বার ক্লাস। তো প্রশ্নে কি বলছে? মানিক ও রতন 2 বন্ধু মিলে একটি শপ চালু করেন। উক্ত শপের কিছু সংখ্যক লেনদেন নিচে দেওয়া হলো। 2019 সালে শপটা চালু করে মে মাসে। তো মে মাসের 2 তারিখে বলছে ধারে পণ্য ক্রয় 50,000 টাকা। 4 তারিখে বলছে দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা। 6 তারিখে বলছে পরিবহন ব্যয় 1500 টাকা। 8 তারিখে বলছে পণ্য বিক্রয় 18,000 টাকা। 10 তারিখে বলছে বাট্টা প্রদান 700 টাকা। 12 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা। 14 তারিখে বলছে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা। 16 তারিখে বলছে বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা। 18 তারিখে বলছে কমিশন প্রাপ্তি 3,000 টাকা এবং 20 তারিখে বলছে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। প্রশ্নে কতে বলছে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। এখানে মূলধন জাতীয় লেনদেন বলতে বুঝিয়েছে মূলধন জাতীয় আয়সমূহ অথবা প্রাপ্তিসমূহ এবং ব্যয়সমূহ অথবা প্রদানসমূহ, এই সম্পূর্ণ হিসাবগুলো, মানে মূলধন জাতীয় যত হিসাব আছে সব হিসাবগুলো। খতে বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো এবং গতে বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। তোমরা এটার উত্তর দেখি। যেহেতু কতে বলছে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়ে নিব মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করা হলো। ছক লিখবে এইভাবে, তারিখ বিবরণ টাকা টাকা। যেহেতু প্রশ্নের তারিখ বলছে এই কারণে আমরা তারিখ দিয়েছি। যদি প্রশ্নের তারিখ দেওয়া না থাকে সেক্ষেত্রে তারিখের ঘরটা না দিলেও চলবে, বিবরণ টাকা টাকা দিলে হবে। যেহেতু এখানে তারিখ বলছে এই কারণে আমরা তারিখ দিয়ে করছি। যেহেতু 2019 সাল বলছে এই কারণে 2019 সাল। তারপরে আমরা দেখব মূলধন জাতীয় হিসাবগুলো কোনগুলো। তো এইগুলো চিনতে হলে অবশ্যই তোমাদের এই শীটগুলো দেখতে হবে। এই যে একটা শীট আর এই যে একটা শীট, এই শীটগুলো অবশ্যই মনে রাখবা তোমরা।
মূলধন জাতীয় লেনদেনের মধ্যে আছে ধারে পণ্য ক্রয়, এটা মুনাফা জাতীয়। তারপর দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা, এই যে এইটা হচ্ছে মূলধন জাতীয় হিসাব। যদি দোকানের সাজসজ্জার কথা বলে, সাজসজ্জার পরিবর্তন ব্যয়ের কথা বলে, সেই ক্ষেত্রে সেটা সবসময় হবে মূলধন জাতীয় ব্যয় হিসাব। তো এটা হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয় হিসাব। মূলধন জাতীয় আয় এবং ব্যয় দোনোটাই আসবে, যেহেতু মূলধন জাতীয় লেনদেনের কথা বলছে, দোনোটাই আসবে। তো একটা আমরা পেয়েছি। তারপরে দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা, এইটাও আসবে, কারণ ফ্রিজ ক্রয় করছে। ফ্রিজ মানে আসবাবপত্র। আমি বলছি সম্পত্তির ক্রয় যদি বলে সেই ক্ষেত্রে সেটা মূলধন জাতীয় ব্যয় হয়। সম্পত্তির ক্রয় যদি বলে, যেহেতু এই জায়গায় ফ্রিজ একটা সম্পদ, মানে আসবাবপত্র ক্রয় করছে, এই কারণে এটা মূলধন জাতীয় ব্যয়, এটা আসবে। এখানে আর কোনো মূলধন জাতীয় ব্যয় নেই। তাহলে 4 তারিখ আর 14 তারিখ 1 লক্ষ টাকা 45,000 টাকা, এভাবে সাজিয়ে নিব। মে 4 14 তারিখ দোকানের সাজসজ্জার পরিবর্তন ব্যয় 1 লক্ষ টাকা এবং দোকানের জন্য ফ্রিজ ক্রয় 45,000 টাকা, দুইটা যোগ করে হয়েছে 1,45,000 টাকা। এরকম মোট, সুতরাং মোট পরিমাণ 1 লক্ষ টাকা লেগে ক্লোজ করে দেব, 1,45,000 টাকা লেগে ক্লোজ করে দেব। এভাবে মূলত ক নাম্বারটা নির্ণয় করতে হয়। তারপর খ নাম্বার যেহেতু বলছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়ে নেব মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর ছক আগের মতো তারিখ বিবরণ টাকা টাকা। তারপর দেখতে হবে মুনাফা জাতীয় ব্যয়গুলা কি কি। ধারে পণ্য ক্রয়, নর্মাল ব্যয় যেগুলো, এইগুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আমরা আগে হিসাব শিখছিলাম না, হিসাব 5 প্রকারের মধ্যে ব্যয় আছে। এই নর্মাল ব্যয়গুলো যেগুলো, ওইগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় হিসাব। এখানে ধারে পণ্য ক্রয় করছে, যেহেতু ক্রয় করছে এই কারণে এটা একটা মুনাফা জাতীয় ব্যয় হিসাব। তাহলে 2 তারিখ ধারে পণ্য ক্রয় মুনাফা জাতীয় ব্যয় হিসাব। ফের ঘরে লিখব 2019 সাল মে 2 ধারে পণ্য ক্রয়, এই যে 50,000 টাকা। তারপরে 6 তারিখে বলছে পরিবহন ব্যয় 1500 টাকা, এটাও মুনাফা জাতীয় ব্যয় হিসাব। এই যে মে 6 পরিবহন ব্যয় 1500 টাকা। তারপরে 10 তারিখে বলছে বার্তা প্রদান 700 টাকা, এটাও মুনাফা জাতীয় ব্যয় হিসাব। এই 10 তারিখ বার্তা প্রদান 700 টাকা। তারপরে বলছে বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা 16 তারিখে, এটাও একটা মুনাফা জাতীয় ব্যয় হিসাব। লিখব ব্যয় হিসাব 1200 টাকা, টাকার ঘরে লিখব 1200 টাকা, তারিখের ঘরে মে 16 বিদ্যুৎ বিল পরিশোধ 1200 টাকা। তারপর যেহেতু ওইখানে আর কোনো ব্যয় নেই মুনাফা জাতীয়, এখানে আর কোনো ব্যয় নাই মুনাফা জাতীয়, এই কারণে এইগুলো একসাথে যোগ করে দিব। 4টা হিসাব যোগ করে রেজাল্ট আসছে 53,400 টাকা। তো এইগুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, এখানে লিখব। সুতরাং মুনাফা জাতীয় ব্যয় 53,400 টাকা লিখে ক্লোজ করে দিব। খ নাম্বারটা এইভাবে নির্ণয় করে। তারপর গ নাম্বারে যেহেতু বলছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করতে, এই কারণে আমরা শিরোনাম সাজিয়ে নেব মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করা হলো। তারপর দেখব মুনাফা জাতীয় আয় কোন কোন হিসাব। তো নর্মাল যেগুলো আয় ওইগুলোই মুনাফা জাতীয় আয়, ঠিক আছে। ওই হিসাবের মধ্যে আয় আছে না, যে আয়গুলা, ওই আয়গুলোই হচ্ছে মুনাফা জাতীয় আয় হিসাব। তা এর মধ্যে আছে বিক্রয়, বিক্রয় যেহেতু একটা আয়। 8 তারিখ মে 8 তারিখ পণ্য বিক্রয় 18,000 টাকা, এখানে লিখব 2019 মে 8 পণ্য বিক্রয়, এই যে 18,000 টাকা। ছক একইভাবে হবে। তারপরে 12 তারিখে বলছে ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা, এইটি লিখব 12 তারিখ ধারে পণ্য বিক্রয় 22,000 টাকা। তারপরে 18 তারিখে বলছে কমিশন প্রাপ্তি 3,000 টাকা, এই জায়গায় লিখব 18 তারিখ কমিশন প্রাপ্তি 3,000 টাকা। তারপর যেহেতু 20 তারিখে শেষ তারিখে বলছে লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা, এটাও আয়, যেহেতু প্রাপ্তি বলছে, প্রাপ্তি বললেই আয়। এখানে লিখব 20 তারিখ লভ্যাংশ প্রাপ্তি 2,000 টাকা। তারপরে এই 4টা একসাথে যোগ করে রেজাল্ট বেরিয়ে এসে 45,000 টাকা, এটাই মূলত মুনাফা জাতীয় আয় হিসাব। তো এইভাবে মূলত এই সৃজনশীলটা অ্যান্সার করতে হয়। এরকম আরও 2 ক্যাটাগরির প্রশ্ন থাকে, তো প্রত্যেকটা সৃজনশীল দেখার
আমন্ত্রণ রইল তোমাদেরকে, কারণ প্রত্যেকটা সৃজনশীল যদি দেখো, এই 3টে সৃজনশীল যদি দেখো, এই অধ্যায় তোমাদের পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আশা করি আমি। তোমাদের জন্য সহজ হয়ে যাবে এই অধ্যায়টা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থেকে সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।